হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমি এক্সপ্লেইন করব মনস্টার সিরিজের পার্ট 29। এর আগের সব পর্বগুলো আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, যদি আপনারা চান দেখে আসতে পারেন। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম এনরিকে যে খুব বাজেভাবে মারে। এই সব কিছু দূরে দাঁড়িয়ে দেখছিল জিনা। যখন যে চলে যায়, জিনা এনরির কাছে চলে আসে এবং এনরিকে তার বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, বলে তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব কিছু। এন্ড্রি ইনোসেন্টের মতো কান্না করতে শুরু করে। আসলে তো এন্ড্রি ইনোসেন্ট ছিল না। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা লি গাড়িতে বসে জিনা এবং এন্ড্রিকে একসাথে দেখে, আর তার জিনার সাথে কাটানো অতীতের কথা মনে হয়ে যায়। পর মুহূর্তেই লি সবকিছু ভুলে যায়। সে যখন আবার সবকিছু মনে করতে চায় তখন তার মাথায় তীব্র ব্যথা হয়, যার কারণে সে কোনো কিছু মনে করতে পারে না। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা ফার্স্ট এড করে দিচ্ছিল এন্ড্রিকে, আর এখানে এন্ড্রি অনেক ইমোশনাল হয়ে যায়, তার ভালো লাগে। হোটেল রুমে জিনা এবং এন্ড্রির ছাড়া আর কেউ ছিল না। তখন জিনা এসে প্রশ্ন করে সবাই কোথায় গেছে। এন্ড্রি বলে সবাই বাহিরে খাবার খেতে গেছে। জিনা ভাবে এটা তো একটি সিক্রেট মিটিং ছিল, তাহলে সবাই বাহিরে কিভাবে যেতে পারে। এন্ড্রি বলে এখনো আমরা দাম ফিক্সড করি নাই, যার কারণে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো চলো আমরাও বাহিরে কোথাও খেতে যাই। জিনা বলে না, আমার ক্ষুধা নেই, আমি যাব না, তুমি চলে যাও। এন্ড্রি বলে সমস্যা নেই, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো আমরা কোথাও গিয়ে খেয়ে আসি। তখন তারা একটি রেস্টুরেন্টে যায়, যেখানে তারা দুইজনই খাবার খায়। খাবার খাওয়ার সময় জিনা এন্ড্রিকে বলে যে আমি তোমার বিরুদ্ধে কাজ করার জন্য ডুডু গ্রুপে জয়েন করেছি এবং আমি তোমার বিরুদ্ধেই কাজ করব, কিন্তু আমার গিলটি ফিলের কারণে আমি এখানে তোমাকে বলে দিলাম। এটা শোনার পর এন্ড্রি বলে যে তুমি আমার বিরুদ্ধে কাজ করো, পক্ষে কাজ করো, এতে আমার কোনো প্রবলেম নেই। তুমি আমার পাশে থাকলে আমি একটা শান্তি ফিল করি, যার কারণে আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। আর এটা বলে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এখন জিনা চিন্তায় পড়ে যায় যে সে তার ইমোশনাল কথাগুলোকে কিভাবে নিবে, ফ্রেন্ডলি নিবে নাকি ভালোবাসা হিসাবে নিবে। এন্ড্রি ইমোশনাল হয়ে জিনার পাশ থেকে চলে যায়, আর জিনা এখানে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই। গ্রে এসে লিকে বলে যে সেন্টি খাবার তৈরি করে নিয়েছে। তখন লি চলে যায় খাবার চেক করতে। এখানে আমরা জানতে পাই যারা মিটিং এর জন্য আসবে সবার জন্য লি সেন্টিকে দিয়ে খাবার তৈরি করাচ্ছে এবং সে এইগুলোকে চেকে দেখে। লি প্রত্যেকটা খাবার একে একে চেকে দেখে। সে প্রত্যেকটা খাবারের মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি বের করতে থাকে আর বলে এই খাবারগুলো কে বানিয়েছে। সেন্টি বলে আমি ছাড়া আর কে বানাবো, আর ফার্স্ট টাইম আমি খাবার বানিয়েছি, যেরকমই হোক তুমি খেয়ে দেখো, ভালো হবে আশা করা যায়। তখন লি বলে যে খাবার একটাও ভালো হয়নি। সেন্টি বলে আমি হাত পুড়িয়ে খাবার বানিয়েছি, এই দেখো আমার হাতে ব্যান্ডেজ, আমার হাত অনেকটাই জ্বলে গিয়েছে তোমার জন্য খাবার বানাতে গিয়ে। লি এখানে অনেক স্ট্রিক্টভাবে বলে যে আমি বলেছি খাবার দ্বিতীয়বার বানানোর জন্য, তুমি দ্বিতীয়বার বানাবে। এটা বলে লি এখান থেকে চলে যায়। মজু লিফটে লিকে প্রশ্ন করে স্যার খাবার কি অনেকটাই খারাপ ছিল। তখন লি বলে যে খাবার 100% ভালো ছিল, কিন্তু ভালো বললেই সে মাথায় ওঠে নাচতো, যার কারণে আমি ভালো বলি নাই, আর তাকে আমাদের ট্রেন করতে হবে, যার কারণে আমি খারাপ বলেছি। লি বলে জেজের কি অবস্থা। তখনই আমাদের জেজেকে দেখানো হয়। জেজের বিরুদ্ধে লোক এমনভাবে প্রটেস্ট করছিল যাতে মনে হচ্ছিল জেজেকে তারা নির্বাচন করতে দিবে না। সবাই বলে জেজে যদি নির্বাচন করে তাহলে আমাদের দেশের অপমান হবে। নীল বলে জেজেকে আমি কতবার বলেছি নমিনেশন বাতিল করার জন্য, কিন্তু সে তো আমাদের কথাই শুনছে না। সে রাগান্বিত হয়ে চলে যায় জেজের কাছে আর গিয়ে বলে বাহিরে এত ঝামেলা হচ্ছে, তুমি এখানে কিভাবে শান্তিতে বসে বই পড়ছো। তখন জেজে বলে বাবা আপনি কি জানেন এটা কিসের বই? এই বইয়ে মানুষকে বসে আনার 100টি উপায় দেওয়া আছে। দেখুন এখন আমি সবাইকে আমার বসে করে ফেলবো আর আমি এই নির্বাচন জিতবো, আপনি দেখে নিয়েন। এটা শোনার পর নীল মনে মনে ভাবে এই ছেলে তো পাগল হয়ে গিয়ে, কেন যে একে আমি দামান বানিয়েছিলাম আল্লাহ ভালো জানে। অন্যদিকে আমরা পেনি এবং মজোকে দেখতে পাই। পেনি জেজের সব প্ল্যান মজোকে বলছিল। অন্যদিকে আমাদের চেয়ারম্যান বাইসাবকে দেখানো হয় যে কিনা জিম করছিল, কারণ তার শরীর হাত পা ঠিক করার জন্য সে এইগুলো করে। তখনই তার পিয়ে তাকে খাবার এনে দেয়। ওই খাবারগুলোর টেস্ট এত বাজে ছিল যে সে মুখেই নিতে পারছিল না। চেয়ারম্যান বলে আমি আমার ওয়াইফের হাতের রান্না অনেক বেশি মিস করছি, সে যতই খারাপ হোক তার রান্নার হাত কিন্তু অনেক ভালো, তার রান্নার হাতের সাথে কেউ টাক্কর দিতে পারবে না। তখনই চেয়ারম্যানের ওয়াইফ চলে আসে এবং সে তার কথা চেঞ্জ করে ফেলে। সে বলে তুমি এত ভালো রান্না করেছো, এরকম রান্না তো আমি কখনোই খাইনি, তোমার রান্নার হাতের টেস্ট অনেক ভালো, হয়তো এটা আমার ওয়াইফও রান্না করতে পারবে না। এটা দেখে তার প্রিয় তার সাথে তাল মেলাতে শুরু করে। চেয়ারম্যানের ওয়াইফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আর সে তখন বলে যে এন্ড্রির তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, তার বিয়ের ব্যবস্থা করো, তার জন্য ভালো একটি মেয়ে দেখো। চেয়ারম্যানের ওয়াইফ বলে যে হ্যাঁ তোমার তো একাই এন্ড্রি ছেলে, আমার ছেলেকে তো তোমার চোখেই পড়ে না, আর পড়বে কিভাবে, তুমি তো ওই মেয়েকে ভালোবাস।
আমাকে তো কখনো ভালোই বাসনি, তাহলে আমার ছেলের কথা চিন্তা করবে কেন? তখন চেয়ারম্যান বলে যে তোমার ছেলে এখনও আগের মতো নিকাম্মা রয়ে গেছে, এখনও ভালো হয়নি। এই সব শুনে ফেলে নাতান, আর নাতান অনেক কষ্ট পায়। সে ভাবে ওই শিপিং কোম্পানির প্রজেক্ট এনে বাবার সামনে নিজেকে প্রমাণ করে ছাড়ব। সে এই বিষয়ে তার মার সাথে ডিসকাস করছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে স্যার, আমি কে সম্পর্কে তদন্ত করে পেয়েছি যে কে আমাদের ডোডো কোম্পানির হোটেলে অবস্থান করছে। এটা শুনে নাতান বলে কি, তাহলে এতদিন ধরে আমি কেন জানতে পারলাম না? সে তার মাকে বলে মা, সেন্টি এখানে কি করছে? সে আমাকে এতদিন ধরে এই নিউজটা কেন দিল না? সে যদি আমাকে নিউজটা দিয়ে দিত আমি এখনই গিয়ে কাজটি করে নিতাম। চলো আমি গিয়ে তার সাথে দেখা করব। যখনই সে লিয়ের সাথে দেখা করতে যায় তখনই এখানে মজো বেরিয়ে আসে। মজোকে দেখে তো অবস্থা খারাপ হয়ে যায় নাতানের, কারণ সে তো কখনো চিন্তাই করতে পারেনি যে কে রাইট হ্যান্ড হয়ে যাবে মজো। সে ভাবে যে এটা কিভাবে সম্ভব, মজোর রাইট হ্যান্ড কিভাবে হলো। তখন মজো তাকে আলাদা নিয়ে বলে যে আমার অনুমতি ছাড়া তুমি কখনোই কের সাথে দেখা করতে পারবে না, আর এই অনুমতি তো আমি তোমাকে কখনোই দিব না। তুমি যদি আমার পায়েও পড়ে থাকো তাহলেও আমি অনুমতি দেব না, কারণ তুমি আমার সাথে কি করেছো তুমি ভালো করেই জানো। মিথ্যা অপবাদ দিয়ে আমাদের ডোডো কোম্পানি থেকে বের করে দিয়েছো, এখন তোমাকে আমি দেখে নিব। এদিকে নাতানো তো কম না, সে প্ল্যান করে যে সে জিনাকে দিয়ে সব কিছু করিয়ে নিবে, যার কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সমস্যা নেই, আমার কাছে তো জিনা আছে। অন্যদিকে জিনাকে আমরা দেখতে পাই তারা প্ল্যান করছিল, আর তখনই তাদের খানির টাইম হয়ে গেলে তারা খাবার খায়। এখানে জিনার খাবারে একটি চিরকুট পাঠায়। চিরকুটের মধ্যে লেখা ছিল হেনরি যা রেটিং সেট করে ওইটা আমাকে জানিয়ে দিও হোম সার্ভিসের মাধ্যমে, তাহলে আমি এটা নিউজ পেয়ে যাব। জিনা চিন্তায় পড়ে যায় যে সে কি করবে, হেনরির পক্ষে কাজ করবে না নাতানের পক্ষে কাজ করবে। চলুন, অনেক হয়েছে জিনাকে দেখা, এখন দেখে আসি যে যে কি করে। পেনি জেজেকে কোরিয়ান ম্যাপ অনুযায়ী বলছিল যে কোন জায়গায় গিয়ে তাকে নির্বাচনের জন্য প্রচার করতে হবে। তখন জেজে বলে যে আমি তো অন্য কিছুই প্ল্যান করছি, আমি এমন জায়গায় যাব যে জায়গাতে আমাকে মানুষ অনেক বেশি হেট করে, আর ওই জায়গা থেকেই আমি সিম্পাথি আদায় করব। তখনই সে এরকম একটি জায়গায় চলে যায় যেখানে কেউ তাকে পছন্দ করতো না। সে কিছু মহিলাদের সাথে কথা বলতে চায়, কিন্তু কোনো মহিলাই তাকে সাথে কথা বলে না। সে বলে আমি আপনাদের মতোই একজন, প্লিজ আমার সাথে কথা বলুন। তখনই ওই জায়গায় ঋণের জন্য একজন মহিলার ঋণের জন্য তার জিনিসপত্র বাহিরে ফেলে দিচ্ছিল। এটা দেখে যে তার সাথে তর্কে জড়িয়ে পড়ে, বলে যে তোমাদের সাহস কী করে হয় একজন গরিবের সাথে এই ব্যবহার করা। তখন লোকটি বলে যে এটা আমাদের কাজ, আমরা এটা করব। যখন লোন নিয়েছিল তখন কি মনে ছিল না, আর আমরা আইন অনুযায়ী কাজ করছি, আমরা ব্যাংকের লোক। এটা শোনার পর যে অনেকটাই রেগে যায়, সে গিয়ে ওই লোকটিকে ঘুষি মেরে ফেলে। লোকটিও কম যায় না, লোকটি বলে যে আমরা আইনের লোক, আমরা আইন থেকে এসেছি, যার কারণে আপনি এখানে বাঁধবেন না। কিন্তু যে এইসব কথা শোনে না, সে মারতেই শুরু করে। লোকটির কোনো কথা শোনে না। তখন লোক হয়তো পুলিশকে কল করে ফেলেছিল, আর ওই জায়গায় আমরা দেখতে পাই তখনই পুলিশ চলে আসে। কিন্তু যে এমনভাবে রিয়াকশন দেয় যে সে কোনো কিছু করেনি, আর সে গরিবের জন্য লড়ছে, সে গরিবের পাশে আছে, আর এই সব কাজ তার কাজে লেগে যায়। কিছু লোক তাকে হিরো মানতে শুরু করে, আর এখানের লোকজন তো বলে ভোট দিলে আমরা তোমাকেই দিব। আর এই সব দূর থেকে বসে বসে দেখছিল পেনি এবং মজো। পেনি বলে যে এ যে এরকম প্ল্যান করবে সেটা আমরা কখনো চিন্তাই করতে পারি নাই, দেখা যাক একে কি করা যায়। অন্যদিকে জেজেকে দেখানো হয় যে কিনা লকআপে বসে হাসছিল, এমনভাবে হাসছিল যে তার মনে হচ্ছে যে সব কিছু হাসিল করে ফেলেছে। সিন কাট করে আমাদের লি এবং সেন্টিকে দেখানো হয়। সেন্টি অনেক কষ্ট করে খাবার তৈরি করেছিল। এবার লি খাবারগুলো চেক করে বলে হ্যাঁ আগের থেকে একটু ভালো হয়েছে। লি বলে তোমার মুখে এটা কি? স্যান্ডি বলে মুখে এটা কি মানে? আমি তোমার জন্য খাবার রান্না করতে গিয়ে আমার মুখে গরম তেল ছিটকে পড়ে গিয়েছে, আর একটুকের জন্য তো হয়তো আমি মরেই যেতাম। লি এখানে বলে এখানে নাটক কম করো, কারণ তেল পড়ে যাওয়ায় কেউ মরে না। তখনই এখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে ম্যাম আপনার সাথে আপনার ভাই দেখা করতে এসেছে। লি বলে আমি যে এখানে আছি বা আমার সাথে যে তোমার দেখা হয়েছে এটা তুমি কাউকে বলো না, আর যদি বলো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। স্যান্ডি এখানে বলে আমি এখানে লিখে পড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ভাই এখানে চলে এলো। স্যান্ডি নাতানের সাথে দেখা করতে আসে। নাতান বলে বোন তুমি তো আমার ভালো বোন, বলে দাও যে কে কিরকম দেখতে বা তার এজ কেমন। স্যান্ডিকে তো লি মানা করে দিয়েছিল, যার কারণে সে বলে সে 60 বছরের একজন লোক, তার মাথায় কোনো চুল নেই, একদম টাকলা মুরাদের মতো দেখতে। তখনই নাতান চিন্তা করে যে কিভাবে আমি তাকে পটাবো, 60 বছরের লোক কি দিয়ে পড়বে আল্লাহ ভালো জানে। অন্যদিকে জেজেকে দেখানো হয়, তাকে জেল থেকে ছাড়ানো হয়, সে বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর তার ওয়াইফ বলে তুমি যে এইসব কাণ্ড ঘটিয়েছো, তোমাকে ছাড়ানোর জন্য আমার কত টাকা গিয়েছে তুমি কি ভালো করে জানো? জেজে বলে যে টাকা তো যাবে, আরও টাকা যাবে, আমি তো টাকা যাওয়ার জন্যই টাকা তৈরি করেছি, তুমি চিন্তা করো না, দেখো আমি কি করি।
পরদিন সে আবার একটি নতুন জায়গায় যায়। ওই জায়গায় গিয়ে সে সরকারি অফিসারের হাতের মার খায় এবং তাকে আবার পুলিশ ধরে নিয়ে যায়। এতে তার একটি ফায়দা হয়, কারণ তাকে সবাই পছন্দ করতে শুরু করে। অন্যদিকে নীলকে দেখানো হয়। নীল বলে যে পাগলামি করুক আর চাগলামি করুক, যাই করুক, সে কিন্তু কাজটা ভালো করছে। তার বুদ্ধির মাধ্যমে সে সবার মন জিততে পারছে। সে চিরাগকে বলে যে তুমি আমার একটি কাজ করো, তুমি কিছু গুন্ডা ভাড়া করো। গুন্ডাগুলোকে দিয়ে জেজেকে এমনভাবে মারাবে যাতে সে বিছানা থেকে উঠতে না পারে। তাকে হসপিটালে ভর্তি হতে হয়, আর কিছুদিন সে হসপিটালে ভর্তি থাকার কারণে লোকেদের সিম্পেথিও পেয়ে যাবে। আর আমার মনের যে একটা ইচ্ছা ছিল ওইটাও পূরণ হয়ে যাবে, কারণ জেজের উপর যে আমার রাগটা আছে ওইটা শেষ হয়ে যাবে। অন্যদিকে নাতানকে দেখানো হয়, যে কিনা অন্য একটি কোম্পানির সাথে ডিল করছিল। নাতান লোকটিকে বলে যে আপনি কি ওই শিপিং প্রজেক্টে পেতে চান? লোকটি বলে অবশ্যই। তখন নাতান বলে আমি আপনাকে হেল্প করতে পারি। এখানে আমরা জিনাকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি টেনশনে ছিল, কারণ সে ভাবছিল সে যদি নাতানকে সব তথ্য দিয়ে দেয় তাহলে সে এন্ড্রির সাথে বেইমানি করবে। অপরদিকে স্যান্ডিকে দেখানো হয়, যে মিটিংয়ের জন্য সবকিছু ভালোভাবে অ্যারেঞ্জ করে রেখেছিল। সবকিছু দেখে লিওর অনেক পছন্দ হয়। লি বলে তুমি ভালোভাবে ট্রেন হয়ে গেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এটা শোনার পর স্যান্ডি অনেক বেশি খুশি হয়ে যায়, বলে আমরা তো এখন ডিল সাইন করতে পারি। এর মধ্যে লি এখান থেকে চলে যায়, যার কারণে সে তার কথা শুনতে পায় না। অন্যদিকে জিনাকে দেখানো হয়, তার কাছে একটি গোপন ফোন ছিল যেটা সে এন্ড্রির কাছ থেকে লুকিয়ে রেখেছে। সে নাতানকে কল করে এবং নাতানকে কল করে বলে যে সে এত টাকা কোড করেছে। আর এটা শোনার পরে নাতান ওই টাকাটা ওই লোকটিকে বলে দেয়। আর ওই লোকটি বলে এত কম টাকায় ডিল আমরা করতে পারবো না। নাতান লোকটিকে বলে আপনি 20 টাকা বা 30 টাকা কমিয়ে রাখবেন, তাহলেই হবে, এতে আপনার কোনো লস হবে না। টাকার অ্যামাউন্টটা আমি এমনিতেই বলছি, এখানে অনেক বেশি টাকার অ্যামাউন্ট ছিল। জিনা এই কাজ করায় গিল্টি ফিল করে। অন্যদিকে আমরা চিরাগকে দেখতে পাই, সে কিছু গুন্ডা বাড়া করে জেজেকে মারানোর জন্য। অন্যদিকে আমরা জেজে এবং পেনিকে দেখতে পাই। পেনি জেজেকে একটি টাই গিফট করে, আর ওই টাইটি সে নিজের হাতে পরিয়ে দেয়। এটা এসে দেখে ফেলে জেজের ওয়াইফ। সে বলে যে তোমরা এখানে কি করছো? জেজে বলে তুমি এখানে কি করছো, এটা আগে বলো। তখন সে বলে যে আমি তোমাদের সাথে ক্যাম্পিংয়ে যেতে যাই। তারা চলে যায় ক্যাম্পিংয়ের জন্য। তখন ওইখানে একটি গুন্ডা তাকে মারার জন্য আসে, যেটা চিরাগ ভাড়া করে দিয়েছিল, আর বলেছিল এমনভাবে মারবে যাতে সে হসপিটাল পর্যন্ত পৌঁছে, তার অন্য কোনো ক্ষতি না হয়। যার কারণে সে লাঠি নিয়ে পৌঁছে যায়। সে যখনই তাকে মারতে যাবে তার বডিগার্ড তাকে সরিয়ে ফেলে, আর সে বেঁচে যায়। কিন্তু যে বেঁচে গেলেও বাড়িটা গিয়ে কিমির ওপর লাগে, আর কিমি সাথে সাথেই বেহুশ হয়ে পড়ে যায়। আর এটা দেখে সবাই এখানের অবাক হয়ে যায়। এই নিউজটা নীলের কাছে গেলে নীল ভাবে আমি কি করে দিলাম, আমি আমার নিজের মেয়েকেই নিজের হাতে মারিয়ে দিলাম। অন্যদিকে আমাদের শিপিং কোম্পানির মিটিং দেখানো হয়, যেখানে মজো এসে বলে যে আপনাদের সবার ফাইলগুলো একটি বক্সে রাখবেন, আর ওই বক্স থেকে ফাইলগুলো চেক করে আমার বস জানাবে যে কারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বা কারা ডিলটা সাইন করতে পারবেন। এখানে সবাই একে একে তাদের বক্স রাখে। লি এসব বসে বসে দেখছিল। সে জিনাকে দেখার পর তার মাথার মধ্যে কিছু একটা হয়, তখনই ওই বক্স চলে আসে। এখানে নাতান পাগল এসে বলে তুমি কত রেটিং দিয়েছো সব আমি জানি। সে অ্যামাউন্টটাও বলে দেয়। তখন এন্ড্রি চমকে যায়, কারণ সে ভাবে এটা কিভাবে জানলো। তখন নাতান বলে যে আমাকে সব কিছু জিনা বলে দিয়েছে, আসলে জিনা আমার সাথে মিলে আছে, তোমার সাথে তো এমনিতেই জিনা থাকে। আর কত কি বলতে থাকে, শালা পাগল। অন্যদিকে লিকে দেখানো হয়, যে পেপারগুলো চেক করছিল ডোডো কোম্পানি এবং অন্য একটি কোম্পানির পেপার হুবহু সেম ছিল। একটি কোম্পানি শুধুমাত্র $20 কম ছিল। লি বলে যে কোম্পানিতে $20 কম আছে ওই কোম্পানির সাথেই ডিল সাইন করো। আর এখানে আমরা দেখতে পাই যে মজো গিয়ে বলে আমাদের সাথে নিউ এগ্রিমেন্ট সাইন করতে যাচ্ছে ডোডো কোম্পানি। আর এটা শোনার পর সবার মুখ দেখার মতো ছিল, বিশেষ করে নাতান জিনাকে বলে যে তুমি আমার সাথে বেইমানি করেছো। এখানে একটি টুইস্ট রিভিল করা হয়, যেখানে জিনা ইচ্ছা করে বলেছিল $40 বাড়িয়ে, আর এর থেকে $20 কমিয়ে বলেছিল নাতান, যার কারণে এন্ট্রি থেকে $20 বেশি ছিল নাতানের। এইভাবে কন্ট্রাক্টটি ডোডো কোম্পানি পেয়ে যায়। নাতান জিনাকে বলে যে তুমি একবার না বারবার আমার সাথে গদ্দারি করেছো, তুমি এটার ফল পাবে। তখন জিনা বলে যে আমি তোমার সাথে গদ্দারি করি নাই, তুমি বারবার ডোডো কোম্পানিকে ধোঁকা দিয়েছো। এখানে নাতান বলে যে তোমাকে আমি দেখে নেব, সাথে এন্ড্রিকেও দেখে নেব। অন্যদিকে লিখে দেখানো হয়, সে জুম করে করে জিনার ফটো দেখছিল সিসিটিভি ক্যামেরায়, আর সে ভাবছিল তাকে হয়তো সে অনেক আগে কোথাও দেখেছে, এবং সে তার মাথায় জোর দিতে থাকে। যখন জুম করে দেখতে পায় তখন সে তার ওই পেন্ডেন্টটার দিকে চোখ পড়ে। সে বলে এই পেন্ডেন্টটা আমি আগে কোথাও দেখেছি। সে বারবার তার মাথায় জোর দিতে শুরু করে। অন্যদিকে আমাদের মজো, এন্ড্রি এবং
জিনাকে দেখানো হয়। এখানে মজো বলে যে আমার বস কারোর সাথে দেখা করতে প্রস্তুত না, কারণ উনি কারোর সামনে আসতে চান না। এটা শোনার পর জিনা ভাবে যে কিছুদিন আগে যখন জেজের ইন্টারভিউ হচ্ছিল তখন তাদের পিকচার দেওয়ার সময় সে একই কথা বলেছিল। তখন জিনা মনে মনে ভাবে হয়তো মজো যার হয়ে কাজ করে সে লিয়ের সম্পর্কে কোনো কিছু জানে বা লিয়ের ফ্যামিলি থেকে কেউ হবে। এখানেই সিন কাট করে আমাদের লিয়ের কাছে নিয়ে যাওয়া হয়। লি বসে বসে তার ওষুধ খুলছিল আর জিনার কথা চিন্তা করছিল। তখন লিয়ের কানে দরজা খোলার আওয়াজ হয়। সে দরজার দিকে তাকিয়ে থাকে আর এর মধ্যে দিয়েই আমাদের এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।